সকালে জলসা, সকালে জলসা। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এই সকালের জলসায় আজকে আপনাদের বন্ধু আমি রিচা দাস শর্মা। আর আমার সাথে রয়েছেন কবি সাহিত্যিক শঙ্কর কুমার ঘোষ এবং ছোট খুদে কবি অদ্রিজা সাহা। সম্পর্কে দাদু নাতনি। আজকে অনেক মজার কথা শুনবো, তার সাথে তাদের কবিতা জগৎটা নিয়ে একটু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার, আপনাকেও নমস্কার এবং সুপ্রভাত। এবং চ্যানেল ভিশনের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যারা জড়িয়ে আছে তাদের প্রত্যেককেই আমি সুপ্রভাত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, দাদু নাতনি সম্পর্কে কোথা থেকে এসেছেন? আমরা এসেছি, আমার নাতনি থাকে কালীপার্কে, আমি থাকি রাজারহাটে। সবই উত্তর 24 পরগনা। সবই উত্তর 24 পরগনায়। আগে প্রথমে দাদুর কাছে যাই, তারপরে আমি খুদের কাছে যাচ্ছি। ধন্যবাদ। একদম। আপনাদের নিজেদের লেখা কবি সাহিত্যিক সবই? আচ্ছা, মানে আজকে আমরা পুরো অনুষ্ঠানে স্বরচিত শুনবো, নাতনিরও স্বরচিত এবং আপনারও স্বরচিত। একদম। তাহলে সময় নষ্ট না করে একদম চলে যাই। ধন্যবাদ। আমার প্রথম কবিতা বন্ধন। পেরিয়ে গেছে অনেক বছর, বেরিয়ে গেছে দিন, শোধ হয়নি মিনির এবং কাবুলিওয়ালার ঋণ। হয়তো মিনি ভাবছে আজও তাকিয়ে আকাশ পানে, মিষ্টভাষী রহমত ভালো নেই আফগানে। পেরিয়ে গেছে অনেকটা দিন, অনেকগুলো মাস, মিনি ছাড়া সে কেমনভাবে করছে বসবাস। যুদ্ধে যুদ্ধে মাটির স্বর্গ হয়ে গিয়েছে লাল, স্তব্ধ প্রহর তাইতো গুণে মিনির কাটে সাত সকাল। প্রশ্ন আসে তার মনে চুপি চুপি সঙ্গোপনে, রহমত কি ভাবছে তাকে বিস্ফোরণের ফাঁকে ফাঁকে? বাদাম ভরা ঝুলি নিয়ে আবার এসে তার কাছে, মিথ্যে করে বলবে কিসে এর ভিতরে হাতি আছে? যুদ্ধখানা থমকে যাক, মিথ্যে দিয়ে ঝুলি ভরাক, তাকিয়ে কেঁদে বলছে আজও পথ কান্নাটাকে থামিয়ে দিতে, আর একটি বার ভারতে আসুক কাবুল থেকে সেই রহমত। আর একটি বার মিনির সাথে করতে চোখাচোখি, জাদুঘরের মতো বলুক খোঁকে আছো খোঁকে। আমি জানি, তুমি জানো, বাকি সবাই জানে, মিনি থাকে এই ভারতে আর সে থাকে আফগানে। দুইয়ের সাথে এই ভেদাভেদ করে দিতে দূর, চলো ওষি ছেড়ে বাঁশিতে তুলি মহামিলনের সুর। এগিয়ে এসো সবাই মিলে মিনির কথা ভেবে, আকুতি করো যে যার ধর্মের নিজের ইষ্ট দেবে, যেন কাবুলিওয়ালা না হারিয়ে যায়। রহমত আবার সে হঠাৎ দাঁড়াক মিনি খকির মাটির আঙিনায়, আলখাল্লা পরে আর সুরমা চোখে দিয়ে, ঝুলি ভরে আসুক আবার মিথ্যে হাতে নিয়ে। মিনির কাছে শিখে গাওয়া কাবুলিওয়ালার গান, ভারত থেকে এক লহমায় যাক আফগানিস্তান। অস্ত্র ফেলে তখন এগিয়ে এসে দূত, বলো আমাদের ঐক্যের বাজনাটা মজবুত। অস্ত্র ফেলে আবার এগিয়ে এসে দূত, বলো আমাদের সাম্যটা মজবুত। অস্ত্র ফেলে দিয়ে বলো অগ্রদূত, আমাদের মৈত্রীর বাঁধন মজবুত। রহমত, ভালো থেকো, সুস্থ এবং স্বাধীন থেকো। আর ব্যারিকেড ভাঙবেই এই সত্যটাকে মনে রেখো, ভাটার পরে জোয়ারের উদার আহ্বানে ভরবে দুকুল ওদের গাওয়া প্রাণের গানে গানে। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, সেই চিরপরিচিত কাবুলিওয়ালা নতুন ছন্দে নতুন ভাবনা থেকে আমরা পেলাম। ভীষণ ভালো লাগলো। এবার খুদে কবির দিকে আমি একটু এগিয়ে যাই, কারণ ও বসে রয়েছে। তোমার নাম অদ্রিজা।
তাই তো? হ্যাঁ। তুমি এসছো কালীপাড় থেকে। হ্যাঁ। প্রথমে একটা কবিতা শুনে নি, তারপরে আমি গল্পে যাব। ঠিক আছে? ঠিক আছে। এখন আমি নিজের লেখা, যখন আমার বয়স মাত্র 7 বছর, সেই সময় লেখা আমার প্রথম কবিতাটি বলছি। কবিতার নাম প্রথম ছড়া। সোনার হরিণ লম্বা শিং, খরগোশ নাচে তা দিন দিন। আমার ভাইয়ের নাম গুপ্ত, মা রান্না করেছে শুক্তো। আমার গিটারে আছে অনেক ঝুল, মায়ের কানে সোনার দুল। আমাদের কাছে কালো ছাতা, আমার বোনের কাছে অনেক খাতা। আমার বাবা এনেছে শিম, মা রান্না করছে ডিম। দিদির কাছে আছে ঘড়ি, দাদা এখন খাচ্ছে বড়ি। বাবা এনেছে কড়াইশুঁটি, কাল আমাদের সব বার ছুটি। ধন্যবাদ। বাহ, মিষ্টি মিষ্টি ছাড়া। যখন 7 বছর বয়স ছিল তখনই লিখেছিলে তুমি হ্যাঁ। এটা? এখন কত বয়স? এখন 12 বছর। 12 বছরে আমি সামনে কিন্তু বেশ কয়েকটা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের। এতো মানে এই অনুপ্রেরণাটাকে দাদু? হ্যাঁ, দাদু তো অবশ্যই। উনি না হলে হয়তো আমার কবিতা লেখা কোনোদিনও পসিবল হতো না। তার সাথে বাড়ির সাপোর্ট, মা বাবা মামি পিসি পিসান মামা সবাই আছে। তাদের জন্য আমি সত্যি খুবই গ্রেটফুল। তোমার জন্য সবার গ্রেটফুল হওয়ার কথা। একটা বাড়িতে এত ছোট একজন মানুষ যে কিনা এত সুন্দরভাবে কবিতা লিখছে, সেটা গ্রেটফুল হওয়ার মতনই। আমাদের সামনে অনেকগুলো বই রাখা রয়েছে এবং একটি বই তো আমার খুব নজর কাটছে, হিমঘরের কিনারায় ভ্রমণ কাহিনী, যেটা দাদু এবং নাতনি একসাথে মিলে লিখেছে। শঙ্কর কুমার ঘোষ এবং অদ্রিজা সাহারের লেখা একটি বই এবং পাশাপাশি অনেকগুলো বই রয়েছে। আমরা এবারে আরেকটা অদ্রিজার থেকে কবিতা শুনে নিই। হ্যাঁ, অবশ্যই। আমার দ্বিতীয় কবিতা খেয়াল খুশি। আঁকার ব্যাপারে আমার সত্যি এমন ভালো হাত, যা দেখার পরে তোমরা হবেই কুপোকাত। কালো রঙে আকাশ আঁকি, নীল রং দিয়ে মাটি, বেগুনি রঙে সূর্য এঁকে করি পরিপাটি। হাতের কাছে যে রং পাই সেটা নিয়েই বসি, একটা কিছু আঁকার পরে তার গায়েতেই ঘষি। তাই তো আমার আঁকা দেখে দিও না আমায় দোষ, যদি কমলা রঙের হাতি আঁকি আর সবুজ খরগোশ। হলুদ রঙের বিড়াল হলো, টিয়া হলো সাদা, গোলাপি রঙের ময়ূর হাঁটে, লাল রঙের গাধা। ইচ্ছে মতো রং লাগাই যেমন খেয়াল খুশি, আঁকা দেখে লুটিয়ে পড়ে একা একাই হাসি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর তো। এরকম মজার দেশ হলে কিন্তু খারাপ লাগবে না বলো? হ্যাঁ। বেশ লাল রঙের হাতি ঘুরে বেড়াবে চারিদিকে, অন্যরকম একটা অনুভূতি হবে। দাদুর কাছে এবার চলে আসি। এই যে নাতনি লিখছে, আপনি অনুপ্রেরণা অবশ্যই, কেমন লাগে? আমার তো নাতনির কবিতা শুধু না, ও গল্প, তারপরে হাসির অনেক ছোট ছোট চুটকি লিখে আমাদের উপহার দেয় এবং বিভিন্ন ম্যাগাজিনেও ছাপানো হয় সেগুলোকে। আচ্ছা। বিভিন্ন পত্রিকায় ওর লেখা প্রকাশ পায় নিয়মিত। এবং শুধু তাই নয়, যে বইখানা দেখালেন এটা আন্দামানের স্টেট লাইব্রেরিতে, এটা মহাসমাদরে গৃহীত হয়েছে। আন্দামানের স্টেট লাইব্রেরিতে? হ্যাঁ। আচ্ছা, ভীষণ বড় ব্যাপার এটা। হ্যাঁ, এবং এই সব বই ওখানে গেছে। ওরে বাবা। আর আমাদের এই কালীপার্কে যেটার নাম করলাম ওটা অরজ্যোতি স্কুল, ওটা ওর মা ইন্দ্রাণী সাহা ওই স্কুলটার পরিচালিকা। আমি ওখানে ওদেরকে নিয়ে একটু আবৃত্তি শেখাই বা ওরা যা লেখালেখি করে সেগুলো ওখানেই আমি দেখা করি। আচ্ছা, এবার চলুন, এবার একটা আপনার নিজের লেখা, মানে তোর সইছে না, শোনার খুব ইচ্ছা লাগছে। ধন্যবাদ। এর পরের কবিতা সংকল্প। আমি বাঁচতে এবং বাঁচানোর অঙ্গীকার নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম, তবু নিশ্চিত মৃত্যু যেদিন আমাকে ডাক দেবে সেদিন আমার সমাধির ওপর কংক্রিটে বাঁধানো স্মৃতিফলকের বদলে একটা গাছ রোপণ করে দিও। তার শিকড় মাটি ফুঁড়তে ফুঁড়তে আমার হৃৎপিণ্ডের সঠিক ঠিকানায় পৌঁছে যাবে যেদিন, সেদিন সমাধিতেই শুয়ে আমি বুঝব সবুজে সবুজে ভরে গেছে তার শাখা প্রশাখা, অকার্পণ্যে বাঁচার রসদ বিলোনোর সংকল্পে যারা অটল। যেখানে মিশে থাকবে আমার হৃদয় নিংড়ানো প্রেম আর মজ্জা চোয়ানো অনুভূতি,
অগণিত আগন্তুকের সাথে অযুত নিযুত বছর ধরে আমি প্রাণ খোলা হাসি হেসে যাব। শুধু আমার মৃত্যুর পর একটা গাছ রোপণ করো আমার সমাধির ওপর। অসাধারণ, ভীষণ সুন্দর। অনেক গল্প করতে ইচ্ছা করছে কিন্তু সময়টা বাধা। আমরা ফিরে আসবো, কথা দিচ্ছি, একটা ছোট্ট বিরতির পর। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। কথা মতন একদম ছোট্ট একটা বিরতির পর ফিরে এসেছি। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠান। আর আপনাদের সাথে আজকে আপনাদের বন্ধু আমি রিচা। আজকে রয়েছে দাদু নাতনি জুটি। তারা শুধু দাদু নাতনি বলে পরিচিত নয়, তারা একসাথে কবিতা চর্চা করে, তারা একসাথে কবি হয়ে উঠছে। আমি অদ্রিজার কাছে যাব। অদ্রিজা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। কোন স্কুল? দিল্লি পাবলিক স্কুল, বারাসাত। দিল্লি পাবলিক স্কুল, তাই তো? মানে ইংরেজি মাধ্যম স্কুল। সেখানে দাঁড়িয়ে বাংলা কবিতা লিখছে। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ওর সাথে একদম যাবে না। তার মানে এই ছোট ছোট মানুষগুলোই কিন্তু আমাদেরকে পথ দেখাবে। চলো, তোমার আরেকটা লেখা কবিতা আমরা শুনি। আমার পরবর্তী কবিতা সঙ্গীত বিশারদ। হেরে গলায় গান গেয়ে রায়বাবু করেন সারাটা পাড়া তোলপাড়। চোখ দুটো লাল করেন তিনি যদি থামতে বলি বারংবার। হারমোনিয়ামও সয় না অত্যাচার, তবুও করেন সা রে গা মা পা ধা। ওনার গান শোনো যদি তবে খারাপ হবেই হবে মাথাটা। তার গানের চক্করে পড়ে আমি করি কানগুলো বন্ধ। তা দেখেও রায়বাবু উল্টো পাল্টা সুরে মেলান ছন্দ। রবীন্দ্র নজরুল গীতির নাড়িয়ে ঘড়ির ভিত পণ্ড করে তৈরি করেন এক ভয়ঙ্কর সঙ্গীত। বাপরে, সেই সুকুমার রায়ের গানের গুতোর মতন অবস্থা। খুব সুন্দর লেখা, তোমার লেখা খুব ভালো। থ্যাংক ইউ। একদম। আরেকটা কবিতা আপনার থেকে শুনিনি, তারপরে আপনাদের আবার কথা বলবো। ধন্যবাদ। আমি এবার কবিতা একটা বলছি। কবিতার নাম হচ্ছে আড্ডা। আড্ডা। চৌমাথার মোড়ে শান্তির টেলিফোন বুথ, চুটিয়ে আড্ডা মারার একটা উপযুক্ত জায়গা। রবীন, রাজা, স্বরূপ, কমল, সুবল খোশ মেজাজের আড্ডার প্রধান নায়ক। আড্ডাকে প্রাণবন্ত করার জন্য সহাস্য বদনের পাপ্পুর রেড়ি তেলের রঙের লিকার চা মাঝে মধ্যেই খাঁচায় বন্দি করে হাজির হয়। পরের পর্বেই সিগারেট। পার্শ্ব চরিত্রে আমি,
বয়সে কিছুটা প্রবীণ, কিন্তু বয়সের ফারাকটা মুছে যায় হালকা রসের আড্ডার আলোচনায়। হাজারো চেনা অচেনা পথ চলতি মানুষের আনাগোনা, কেউ স্মিত মুখে ঘাড় নেড়ে চলে যায়, কেউ বা সংযমীর মতো সংলাপ টানে। কালে ভদ্রে এক আধজন বেশ কিছুটা সময় নষ্ট করে আমাদের মধ্যে কারো কারো সঙ্গে গল্প করে। কোনো কোনো দিন আলোচনার রসভঙ্গ যাতে না হয় তার জন্য বিশেষ পরিচিত হওয়া সত্ত্বেও মুখটা ফিরিয়ে থাকি। অন্যান্য দিনের মতো সেদিনের আলোচনার প্রসঙ্গ ছিল মহাকাশ রহস্য। আলোর থেকে নাকি অতিরিক্ত গতিসম্পন্ন নিউট্রন, সেই কাহিনী। আলোচনা বেশ জমজমাট। খাঁচায় বন্দি পাপ্পুর লিকার চা হাজির, শান্তির হাতে উন্মুক্ত সিগারেটের প্যাকেট, সমজদার বৈজ্ঞানিকদের মতো মুখের চেহারা, তারই মধ্যে মোবাইল রিচার্জ করার জন্য কিছু কিছু লোকের তাড়াহুড়ো। এক কথায় জগা খিচুড়ি মার্কা একটা পরিবেশ। এমন সময় বহু পুরনো সাথী রাজু হাজির আমার কাছে, সঙ্গে তার বছর 7 ভাগ্নি। মামার কথা মতো শান্তির কাঁচের বয়ামে রাখা টফিগুলোর দিকে তীক্ষ্ণ নজর সেল হানে। এরই মাঝে রাজু আমাকে ইঙ্গিতে জানায় মাত্র কদিন আগেই মেয়েটি পিতৃহীনা হয়েছে। ওদিকে শান্তি মেয়েটির হাতে টফি দিতে দিতে অর্থহীন জিজ্ঞাসায় মেতে ওঠে, নাম কি? মিনি সাহা। সামনে তো পুজো, কোথায় বেড়াতে যাবে? মিনি উত্তর দেবার বদলে উদাস চোখে মামার পানে চায়। কটা জামা হলো? আদো কণ্ঠে ঠোঁটে হাসি এনে সংক্ষিপ্ত জবাব, 14টা। ও বাবা, 14টা? মিনি আর প্রশ্ন শুনতে চায় না, মুখ ঘুরিয়ে লাজু মুখে মামার আড়ালে নিজেকে লুকিয়ে নেয়। রাজু মিনির অবস্থান দেখে বুঝে মৃদু কণ্ঠে আমাদের জানিয়ে দেয়, ওগুলো পুজোর জামা নয়, গত সপ্তাহে বাবার শ্রাদ্ধের দিন মিনির পাওয়া উপহার। আমরা একমাত্র ভাগ্নিকে শিখিয়েছি পুজোর রোশনাইয়ের কাহিনী, মিনি তাই বলে চলে ওগুলো পুজোর জামা। মুহূর্তে চুরমার হয়ে যায় মহাকাশ রহস্য। হতবাক হয়ে মহাকাশ থেকে, নিউট্রনের থেকে দুরন্ত গতিতে অসাড় হয়ে আছড়ে পড়লাম। তাকিয়ে রইলাম মিনির পানে, মনে হলো সে আরো দুরন্ত গতিতে জনতার ভিড়ে মিশে যাচ্ছে। কি গভীর লেখা। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা, আপনাদের মধ্যেই প্রতিভা লুকিয়ে রয়েছে, আর আপনারা যদি চান সেই প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরতে, তাহলে নিচে দেওয়া এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে ফোন করুন এবং হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের প্রতিভা। আমাদের মধ্যে দাদু নাতনির জুটি আজকে রয়েছে, আমাদের সকালটা বড্ড ভালো কাটছে। এখন অদ্রিজার থেকে একটা আবৃত্তি শুনে নি, কবিতা। ঠিক আছে, আমার পরবর্তী কবিতা চাষি ও রাজা। রাজা বলল, কাজ তো কিছুই করো না, দিতে পারবে তো খাজনা? চাষি বলল, না রাজা মশাই, আমি সারাক্ষণ বাজাই একটি বাজনা। আরো বলল, সব কাজ ফেলে আমি বাজাই সারাটাক্ষণ বাঁশি। রাজা রেগে বলল, তাহলে তো তুমি নও মোটেও ভালো চাষি। তখন তুমি কি করবে যখন সবাই বলবে তোমার জন্য নষ্ট হলো চাল ও ধান? চাষি বলে, আরে রাজা মশাই, আমি তো এসব কথায় দেবই না আমার কান। এসব শুনে বলল রাজা, সময় দিলাম 7 দিন, তার মধ্যে না হলে ভালো চাষি, পাঠিয়ে দেব তোমায় আমি কাশি। চাষি তখন বলল আবার, যেখানে খুশি পাঠান আমায়, বনে অথবা কাশি, কিন্তু আমি ছাড়বো না বাজানো আমার বাঁশি। ধন্যবাদ। একদম, তুমিও কিন্তু ছাড়বে না তোমার লেখা। আচ্ছা, এই লেখাগুলো শুনে স্কুলে বলো নিশ্চয়ই, কি বলে? সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার লেখা নিয়ে খুবই ইন্টারেস্টেড, এবং কি আমাদের যখন লাইব্রেরি ক্লাস হয় সেই সময় বই সামনে রাখা থাকলে অনেক বই, ওদের সবার আগে চোখটা আমার বইয়ের দিকেই যায়।
এমনকি ওদেরও পড়তে নাকি খুবই ভালো লাগে। আর আর টিচাররা জানে তোমার এই যে ছোট মানুষ এত এত বই বেরিয়েছে তোমার নামে, জানেন তারা? হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে, এমনকি প্রিন্সিপাল, আমাদের অপারেশনস হেড ম্যাম, সবার কাছে আমার বই আছে। ওরে বাবা, বিশাল ব্যাপার। আচ্ছা, এই নাতনির যে এই উন্নতি, এই যে আপনার অনুপ্রেরণা, এটা কিরকম ভাবে প্রভাব ফেলে, মানে কিরকম লাগে? আসলে ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে কি, আমার এই একটা যেমন নাতনি, বাড়িতে একটা নাতি আছে, 3 বছর বয়স তার, তার নাম রিশাদ। তো আমার ইচ্ছে এই দুজনকে একটা সময় এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেব যাতে অন্ততপক্ষে সমাজ যেন বোঝে যে আমরা কিছু পেতে চলেছি, কিছু পাওয়ার আশায়, কিছু দেবার আশায় এরা সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়াবে। এইটা আমার উদ্দেশ্য। জানি না কত দূর হবে। আজকের আমি 72 বছর বয়সে পড়েছি। এই 72 বছর বয়সে আমার বাড়িতে আমার সংসারটা বড্ড ছোট্ট। এই আমার নাতনি, মেয়ে, আমার জামাই, আমার স্ত্রী কিন্তু নেই, উনি কিন্তু চলে গেছেন। আর বাড়িতে আছে আমার ছেলে শুভঙ্কর, তারপরে বৌমা সুপ্রিয়া, আর নাতনি রিশা। এই যেটা বললাম আর কি। আমার প্রিয় বন্ধু শামসুজ্জামান, আর তাকে উদ্দেশ্য করে আমার এই কবিতাটা লেখা। তার সঙ্গে আমার সঙ্গে একটা সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গেছে যে উনি আমার হয়ে লেখেন, আমি ওনার হয়ে লিখি। তিনিও লেখক এবং সাহিত্যিক কবি। তা কবিতাটার নাম হচ্ছে একটি মহল। ওর গোরের পাশে সাজিয়ে দিও আমার সাধের চিতা, ওর শিয়রে কোরআন রেখো আমার বুকে গীতা। অন্ধকারে শিশির ছুঁয়ে যখন কাটবে বধির রাতি, দুয়ের মাঝে জেলো তখন একটা আগর বাতি। আমার চিতা নিভে যাবার পরে তারার আলো মৌন মুখে জ্বলবে বাসর ঘরে। ধীরে ধীরে গজিয়ে সবুজ ঘাস কবর চিতায় চুপি চুপি আনবে মধুমাস। রাতের আঁধার জড়িয়ে দুজন গায় রাগ রাগিনীর সুর ঝরাবো শেষের অন্তরায়। এই আঙিনা ভরবে যখন ওই কোতানের সুরে, একটা মহল তখন গড়ে দিও কবর চিতা জুড়ে। অপূর্ব লেখা, এরকমই সম্প্রীতি থাক। সময় কম, তার জন্য অদ্রিজার একটা কবিতা আমরা শুনে নেব। ঠিক আছে, এটা আমার দুর্গাপুজো নিয়ে লেখা আমার একটি ছোট্ট মজার কবিতা। লক্ষ্মী বলে আমি যাব প্লেনে চড়ে, কিন্তু প্লেনে যেতে গিয়ে মাথাটা আমার বড্ড ঘোরে। গণেশ বলে আমি যাব 91 বাসে, কিন্তু ওজনের চোটে কেউ কিন্তু ফেলবি না নিচে সবুজ ঘাসে। সরস্বতী বলে আমি যাব ট্রেনে চড়ে, কিন্তু কোথায় কাটতে হয় টিকিট ঢোকেই না আমার ব্রেনে। কার্তিক বলে আমি যাব রকেটে, কিন্তু বেশি টাকা কড়ি নেই যে আমার পকেটে। শেষমেশ দুর্গা রেগে বলেন উফ, এবার আমরা সবাই যাব হেঁটে। যদি না শুনিস আমার কথা, পড়বে না কোনো খাবার তোদের পেটে। ধন্যবাদ। অপূর্ব, খুব মজার মজার কবিতা শুনলাম, সুন্দর সুন্দর গল্প করলাম। দুর্গাপূজা পেরিয়ে গেলেও আবার দুর্গাপূজার আবহ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। জানি মনটা একটু একটু খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, আবার আসবো কালকে। ততক্ষণে আমাদের সকালের জলসার তরফ থেকে কিছু উপহার এবং এই মেমেন্টো দাদুর জন্য, নাতনির জন্য। থ্যাংক ইউ সো মাচ। মেডেল রয়েছে, দাদা পরিয়ে দিই। আসো, নাও। থ্যাংক ইউ। তোমাদের জন্য গিফট ভাউচার রয়েছে রাধিকা এন্টারপ্রাইজের তরফ থেকে, এবং বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প মৌসুমী আইল্যান্ডের তরফ থেকেও রয়েছে একটি গিফট ভাউচার। দুজনের জন্যই তোমাদের শুভেচ্ছা রইল। আগামী দিন আরো ভালো কাটুক সকলের, আপনাদের সকলের দিন ভালো কাটুক। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে দিদি ভাইকে আমার এবং নাতনির লেখা বই আমি এই অনুষ্ঠানে দিতে চাইছি। অসংখ্য ধন্যবাদ। একটা প্রাপ্তি হলো, সকলে ভালো থাকবেন। নমস্কার।